এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এতদিনে মনে পড়লো? নেহা মলিন হেসে বলল, আমার তো তাও মনে পড়েছে, কিন্তু আপনার তো মনে পড়েনি আমার কথা। এক্সামের প্যারায় ছিলাম তো, তাই মনে করতে চাইনি। মনে করেই বা কি হবে, আমি তো আপনার বিশেষ কেউ নই, তাই না? শান্ত ভ্রু গুটে নেহার দিকে তাকালো, বলল, কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? নেহা ডানে বামে মাথা নেড়ে বলল, ও কিছু না, এমনি। চলো কোথাও যেয়ে বসি। না, আমার বাসায় ফিরতে হবে। শান্ত বলল, সবেই তো এলে। একটা প্রয়োজনে এসেছি। কি প্রয়োজন? আপনাকে আমাদের বাসায় ইনভাইট করতে। কিসের ইনভাইট? নেহা নিচের দিকে তাকিয়ে বলল, আগামীকাল আমার এঙ্গেজমেন্ট। আগামীকাল এঙ্গেজমেন্ট হবে, প্লাস বিয়ের ডেট ফিক্সড করে যাবে। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বিয়েটা এত দ্রুত হতো না, ছেলে আবার বাহিরের দেশে থাকে তো, তাই তো চলে যেতে হবে। এরপর আমাকেও সেখানে নিয়ে যাবে। বিশাল ব্যাপার স্যাপার, তাই না? থেমে, যাই হোক, আপনি কিন্তু আগামীকাল আমাদের বাসায় অবশ্যই আসবেন। এরপর বিয়ের ডেট ফিক্সড হলে তখন বিয়ের কার্ডটাও পাঠিয়ে দিব। আপনি কিন্তু অবশ্যই আসবেন। আমি তো আপনার ফ্রেন্ডের বিয়েতে না এলে খারাপ দেখাবে, আমিও কষ্ট পাবো। প্লিজ আসবেন কিন্তু। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নিহা শান্তর দিকে তাকালো। একটু অপেক্ষা করলো, শান্ত হয়তোবা কিছু বলবে, হয়তোবা বলবে, নিহা আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করলে আমি তোমাকেই করব। কিন্তু না, তা বলল না। নিহাকে আশাহত করে শান্ত ম্লান হেসে বলল, কংগ্রাচুলেশন। নিহার চোখ এবার ছলছল করে উঠল। মনের কোণে একটুখানি আশা নিয়ে এসেছিল, সে আশাটুকু শান্ত কেড়ে নিল। নিহা চোখের পানি লুকানোর চেষ্টা করছে, আর এক মুহূর্ত এখানে থাকলে সে কান্না করে দিবে। সে শান্তর সামনে নিজের দুর্বলতা আর প্রকাশ করতে চায় না। নিহা ছোট্ট করে বলল, আসছি। নিহা চলে গেল, পেছু ঘুরে তাকালো না। নিহা ভেবেছিল শান্ত যদি আজ এই মুহূর্তে যদি একটা বার মুখ ফুটে বলতো, নিহা আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করো না, নিহা সত্যি বিয়ে করতো না। তার বাবাকে যে করে হোক রাজি করাতো, কিন্তু যাকে ভালোবাসে সে তো তাকে ভালোবাসে না। নিহা যাওয়ার পর শান্ত সিগারেট ধরালো, সিগারেট টেনে ধোঁয়া আকাশের দিকে ছাড়লো। মনের সুখে সে সিগারেট টানতে লাগলো। পরপর দুটো সিগারেট ঠোঁটের ভাঁজে পুড়িয়ে ফেলেছে। এখন 3 নম্বর সিগারেট ধরালো। বাসায় ফিরে নিহা নিজের রুমে দরজা আটকে অনেকক্ষণ কান্না করলো। কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। বেশ অনেকক্ষণ ঘুমালো। ঘুম থেকে উঠে রোদেলাকে ফোন করলো। আগামীকাল তার এঙ্গেজমেন্ট। রোদেলা যেন যে করে হোক আসে। রোদেলা প্রথমে ভেবেছিল শান্তর সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে, কিন্তু নিহার থেকে যখন শুনলো অন্য কেউ, তখন রোদেলার বেশ খারাপ লাগলো। কিন্তু নিহাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার কাছে নেই। সে এখন আর কাউকে কোনো সান্ত্বনা দিতে পারে না। যে সারাটাক্ষণই নিজের ব্যথায় ব্যথিত হয়ে থাকে, সে আবার অন্য কাউকে ব্যথা সারানোর সান্ত্বনা দিবে কি করে? রোদেলা নিহাকে জানালো সে আসবে। রোদেলা চট্টগ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সেখান থেকে ক্যান্টনমেন্টে যাবে। এই 8 মাসে তো একটা বারও যাওয়া হয়নি। এখন নিহার উসিলায় যাবে সে। নিহা আজ আর নিজের রুম থেকে বের হলো না। নিজের রুমে সারাটা সন্ধ্যা কাটিয়ে দিল। রাত 10টা বাজতে নিহার ভাবি মারিয়া খাবার হাতে নিহার রুমে এলো। এসে দেখলো নিহার রুম অন্ধকার করে আছে। ঘরের আলো জ্বালিয়ে বিছানার দিকে নজর যেতেই মারিয়া দেখলো নিহা গুটিসুটি মেরে শুয়ে আছে। খাবার প্লেট সাইড টেবিলে রেখে মারিয়া নিহার পাশে যেয়ে বসে। নিহার মাথায় হাত দিলে নিহা চোখ মেলল। নিহার চোখ ফুলে গিয়েছে, চোখ দুটি লাল হয়ে আছে। বোঝাই যাচ্ছে নিহা কান্না করেছে। নিহা তার ভাবিকে দেখে উঠে বসলো। মারিয়া বলল, এত কষ্ট না পেয়ে আব্বুকে যে তোমার মনের কথা জানাও, নয়তো অনুমতি দাও, আমি আর তোমার ভাইয়া মিলে জানাই। নিহা নাকচ করলো, বলল, কার কথা জানতে চাইছো ভাবি, যে কিনা আমাকে ভালোই বাসেন না? আমার এঙ্গেজমেন্টের কথা শুনে যে অভিনন্দন জানায়, তার কথা আমি বাবাকে বলতে যাব কোন মুখে? বিশ্বাস করো ভাবি, সে যদি রাজি থাকতো আমি বাবাকে যেভাবেই হোক রাজি করাতাম। মারিয়া ফুস করে শ্বাস ছাড়লো।
তার বোন সমতুল্য ননদের আজ এই কোন অবস্থা? এই বাড়িতে মারিয়া এসেছে বছর 3 হবে। এই 3 বছরে নিহাকে সব সময় বেশ প্রসন্ন দেখেছে। হাসি খুশি চঞ্চল মেয়েটার এই অবস্থা দেখে মারিয়ারও ভালো লাগছে না। মারিয়া নিহাকে বলল, খাবার খেয়ে নাও, আগামীকাল সকাল সকাল আবার উঠতে হবে। খাবো না ভাবি, ভালো লাগছে না। ভালো না লাগলেও খেতে হবে নিহা, এতটা ভেঙে পড়ো না। মারিয়া ভাত মাখিয়ে নিহার মুখে তুলে দিল। নিহা ভাত মুখে দিয়ে ডুকরে কেঁদে উঠল। মারিয়া বলল, খাওয়া পাতে কাটতে নেই, মনকে শক্ত করো। পরের দিন দুপুরের দিকে রোদেলা চট্টগ্রামে নিহাদের বাসায় এসে পৌঁছায়। সে একা এসেছে, তার শ্বশুর মশাইয়ের ছুটি নেই, শাশুড়ি মাকেও আনেনি, নয়তো যে তার ক্যান্টনমেন্টে যাওয়া হবে না। ওনারা রোদেলাকে একা ছাড়তে প্রথমে রাজি হননি। রোদেলা অনেক বুঝিয়ে সুঝিয়ে এসেছে। এতগুলো মাস পর নিহা রোদেলাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়েছে। রোদেলার কিছুটা স্বাস্থ্য হয়েছে, মা হয়েছে কিনা। মা হলে মেয়েদেরকে অন্যরকম সুন্দর লাগে, মামা ভাব আসে তাদের মাঝে। রোদেলার মাঝেও এসেছে। নিহা রুহানকে পেয়ে অনেকটা খুশি হয়েছে। রুহানকে হাত বাড়াতেই রুহান গাল ভরে হেসে নিহার কোলে ঝাঁপ দেয়। রুহানকে নিহার পরিবারের সকলেই খুব ভালোবাসে, আর রোদেলাকে ওনারা খুবই পছন্দ করেন। পাত্রপক্ষ আসতে আসতে 3টা বেজে গিয়েছে। এরপর খাওয়া দাওয়া সেরে বিয়ের ডেট ফিক্সড করা হলো। অতঃপর নিহাকে পাত্রপক্ষের সামনে নেওয়া হয়েছে। নিহাকে আজ শাড়ি পরিয়ে আনা হয়েছে। এদিকে নিহার যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। সে শেষ অবধি আশা রেখেছিল শান্ত ঠিক আসবে, কিন্তু না, শান্ত আসেনি। নিহাকে আংটি পরিয়ে দেওয়া হয়। নিহার হৃদয়টা যেন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। সে তো স্বপ্ন বুনেছিল শান্ত নামের পুরুষটার জন্য বউ সাজার, অথচ পরিস্থিতির চাপে আজ অন্য কারো বউ হওয়ার এক ধাপ পূর্ণ হয়ে গেল। অন্য পুরুষ তার হাত ছুঁয়ে অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দিল। আজ থেকে সে অন্য কারো বাগদত্তা। নিহা আংটি পরিহিত অনামিকা আঙ্গুলটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ভেবেছিলাম সে সময়টাতে আপনি আসবেন, সব কিছু থামিয়ে দিবেন, কিন্তু আপনি এলেন না। অতঃপর আমি আজ অন্য কারুর বাগদত্তা, 2 দিন পর অন্য কারুর স্ত্রীও হয়ে যাব। যেহেতু আমি এখন অন্য কারুর বাগদত্তা, সেহেতু বিয়েটা আমি তাকেই করব। আজকের পর যদি আপনি পৃথিবীর সমস্ত ভালোবাসা নিয়েও আমার সামনে এসে দাঁড়ান, তবুও আমি আপনাকে গ্রহণ করে নিব না, আপনাকে আমি ফিরিয়ে দিব। যেমনটা বারে বারে আমাকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। আমি আজ থেকে অন্য পুরুষের আমার নন, আজ থেকে আপনাকে মনে করাও বারণ। কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার মনের মাঝেই থাকবেন, কারণ প্রথম ভালোবাসা যে ভোলা যায় না। আপনার নামটা আমার হৃদয়ের গোপনে এক অপ্রাপ্তির অধ্যায় হয়ে রয়ে যাবে আজীবন। মনে মনে কথাগুলো বলতে বলতে নিহার চোখের কোণে অশ্রুরা ভিড় জমালো। টলমলে চোখ নিয়ে হাতের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আমার জীবনের একমাত্র প্রেমিক পুরুষ ছিলেন আপনি। আমার প্রণয়ের প্রথম পুরুষও আপনিই ছিলেন, যাকে আমি নিঃশর্তভাবে মন উজাড় করে ভালোবেসেছিলাম। আমার পৃথিবীটা শুধুমাত্র আপনাকে ঘিরেই ছিল। আমার সকল সুখ, সকল স্বপ্ন আপনাকে নিয়ে বুনেছিলাম। অথচ দিন শেষে আমাকে ফিরতে হলো অপ্রাপ্তির শূন্যতা নিয়ে। নিষ্ঠুর নিয়তি আমাকে আপনার নামে করে দিল না। এই না পাওয়ার যন্ত্রণা, অপ্রাপ্তির দহন বুকে নিয়ে আমি কিভাবে বাঁচব? আমাকে ভালোবেসে আপনার কাছে রেখে দিলে খুব বেশি ক্ষতি হতো কি? পরের দিন রোদেলা রুহানকে নিয়ে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হলো। যদিও নেহাকে সাথে আনতো, তবে নিহার মন খারাপ দেখে আনলো না, কারণ রোদেলা জানে ক্যান্টনমেন্টে এলে রোদেলারই মন খারাপ হয়ে যাবে। তখন নিহা কি করবে? নিহার তো তখন আরো খারাপ লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রোদেলা একটু একা ক্যান্টনমেন্টে সময় কাটাতে চায়। রোদেলা পুরোনো দিনের স্মৃতিগুলো মনে করতে চায়। সে চায় না ওই সময় কেউ এসে তাকে সান্ত্বনা দিক, তাই সাথে সে কাউকে আনলো না। ছোট্ট রুহানকে নিয়ে এসে সকাল সকালে বেরিয়ে পড়েছে। তখন ঘড়িতে বাজে সবে 8টা। ছোট্ট রুহান গাড়িতে চড়তে পেরে যেন বেশ খুশি। সে খিলখিল করে হেসে সে খুশিরই জানান দিচ্ছে। এদিকে রোদেলার মনটা বেশ ভার হয়ে আছে। কি করে নিজেকে সামলাবে? এতদিনে নিশ্চয় ওদের রুমে অন্য কেউ শিফট হয়েছে। তাদের সুন্দর স্মৃতিগুলো রুম থেকে মুছে গিয়েছে, তা ভেবেই রোদেলা দীর্ঘশ্বাস ফেলল।
বেলা প্রায় 10টার দিকে শান্ত নিহাদের বাসায় হাজির হয়েছে। তখন নিহার বাবা নাজির সাহেব আর নিহার ভাই নাজমুল হলরুমে বসে চা খেতে খেতে নিহার বিয়ের কার্ড ছাপানোর আলোচনা করছিল। শান্তকে দেখে নিহার ভাই বসা থেকে উঠে দাঁড়ালো। নিহার ভাই শান্ত সম্পর্কে অবগত আছে, সবটাই মারিয়ার কাছ থেকে শুনেছে। সে মোটামুটি রাজি ছিল, কারণ বোন যে তার প্রাণ, বোনের জন্য সে সবই করতে পারে। আর সেও তো লাভ ম্যারেজই করেছে, তাই সে জানে ভালোবাসার মানুষটাকে হারানোর কথা উঠলে বুকে কতটা ব্যথা উঠে। সে তার বাবাকেও রাজি করাতো, কিন্তু নেহার ভালোবাসাটা একতরফা, তাই নাজমুল এটাতে এগোলো না। শান্ত এসে নিহার বাবাকে সালাম দিলে নিহার বাবা সালামের জবাব নিলেন। নিহার ভাই নাজমুল হেসে বলল, কেমন আছো শান্ত? শান্ত মলিন হেসে বলল, এই তো ভালো। শান্তর চেহারা কেমন ফ্যাকাশে লাগছে, মনে হচ্ছে কত রাত যেন ঘুমায়নি। নাজমুল বলল, বসো। শান্ত চুপচাপ বসলো। নাজমুল বলল, কিছু বলবে? শান্ত আশেপাশে তাকালো, মনে মনে এসে নিহাকে খুঁজছে। আমতা আমতা করে বলল, আসলে হ্যাঁ। শান্ত কোনো ভনিতা ছাড়াই সরাসরি নিহার বাবার উদ্দেশ্যে বলল। নাজির সাহেবের ভ্রু গুটিয়ে এলো। শান্তর সাথে তো তার আবদারের মতো এমন সম্পর্ক নেই, তাহলে ছেলেটা বলছেটা কি? তিনি জানতে চাইলেন, কিসের আবদার? আমি নিহাকে ভালোবাসি আঙ্কেল, আমি ওকে বিয়ে করতে চাই। নাজমুলের চোখ বড় হয়ে গেল। এই ছেলে এতদিন কি করেছিল, এখন এই সময় এসে এমন আবদার করছে কেন? আগে এলে নাজমুল নিশ্চয়ই হেল্প করতে পারত, কিন্তু এখন তো পরিবারের মান সম্মানের কথা উঠে আসে। এদিকে শান্তর কথা শুনে নাজির সাহেবের মাথায় রাগ চেপে যায়। তিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে গর্জন করে বললেন, বেয়াদব ছেলে, তোমার সাহস হলে কিভাবে আমার বাড়িতে দাঁড়িয়ে এসব বলার? বেরিয়ে যাও। নাজির সাহেবের গর্জনে পুরো হল রুম কেঁপে উঠল। রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে মারিয়া আর তার শাশুড়ি ছুটে এলো। শান্তকে দেখে মারিয়াও অবাক, এ ছেলে আজ কেন এলো? এঙ্গেজমেন্টের আগের দিন রাতে মারিয়া শান্তকে ফোন করে বলেছে অবধি নিহা তাকে অনেক ভালোবাসে, এভাবে নিহাকে কষ্ট দিতে না। এঙ্গেজমেন্ট হওয়ার আগে হলেও শান্ত যেন নিহার বাসায় এসে সবটা জানায়, কিন্তু তখন শান্ত তার সিদ্ধান্ত কিছুই জানায়নি। শুধুমাত্র নিহার হবু বরের খোঁজ খবর আর ছবিটা মারিয়ার কাছ থেকে নিয়ে নিয়েছে। শান্ত বলল, আঙ্কেল, আমি কিন্তু ভালো ছেলে না, জাস্ট ফর্মালিটির জন্যই আমি আপনাকে আমার ডিসিশনটা জানিয়েছি। এবার আপনি মানলেও নিহাকে আমি বিয়ে করব, আর না মানলেও আমি বিয়ে করব। প্রয়োজনে নিহাকে তুলে নিয়ে বিয়ে করব। আমি নিহাকে ভালোবাসি। আমি কোনো কাপুরুষ নই যে নিজের ভালোবাসাকে অন্যের পুরুষের নামে সঁপে দেব। এবার নাজমুলের রাগ উঠল। নাজমুল কঠোর কণ্ঠে বলল, এতদিন এই কথা মনে পড়েনি? এতদিন কোথায় ছিলে? এতই যখন ভালোবাসো তোমার মানুষটা এখন অন্য কারোর বাগদত্তা, সেটা মাথায় নেই? ভাইয়া, আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার এক্সাম চলছে ভাইয়া, ভেবেছিলাম এক্সাম শেষ হওয়ার পর বাবাকে নিয়ে বিয়ের প্রপোজাল পাঠাবো, কিন্তু নেহা হুট করে এমন একটা খবর জানালো, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। হাতে সময়ও ছিল না। আর গতকাল এলে অতিথিদের সামনে নিশ্চয়ই আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ হতো, তাই না? আপনাদের কথা ভাবতে চেয়ে আমার বউকে অন্য পুরুষ আংটি পরিয়ে দিল। শেষ কথাটা আফসোসের স্বরে বলল। শান্তর শেষ কথাটা শুনে মারিয়া ঠোঁট চেপে হাসলো। মারিয়া দৌড়ে উপরে গেল নিহাকে খবর দিতে। নিহা জানেও না মারিয়া যে সেদিন শান্তর সাথে কথা বলেছে। নিহার বাবা শান্তকে ধমকে বললেন, স্টুপিড ছেলে, আমার মেয়েকে বউ বানার অধিকার দিল কে? চিন্তা করেন না আঙ্কেল, কিছুক্ষণ পরেই বিয়ে করে অধিকারের সাথে ওকে আমার সাথে নিয়ে যাব। বেরিয়ে যাও এক্ষুনি আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। যাব তো, আমার বউকে নিয়েই যাব। নাজির সাহেব ছেলের উদ্দেশ্যে বললেন, নাজমুল, তুমি কেন কিছু বলছো না? নাজমুল তার বাবাকে বলল, বাবা একটু শান্ত হও। কিসের শান্ত হব? কোথা থেকে কোন ছেলে এসে তোমার বোনকে বিয়ে করবে বলছে, তারপরও বলছো শান্ত হতে? শান্ত টিপ্পনি কেটে বলল, শান্ত তো আমি, আপনি কেন শান্ত হতে চাবেন আঙ্কেল? আর এই কোথাকার কোন ছেলেটাই কিছুক্ষণ পর আপনার ঘরে জামাই হয়ে যাবে। দেখলো তো কতটা বেয়াদব। এইদিকে নিহার মা চুপচাপ দাঁড়িয়ে আছেন। স্বামীর ভয়ে কোনো কথাই বলতে পারছেন না। দেখা যাবে শান্তকে ভালোভাবে কিছু একটা বলতে যাবে আর তার স্বামী ধমকে উঠবে তখন। তবু এতক্ষণ চুপ করে থেকে এখন তিনি মুলায়ম কণ্ঠে শান্তকে বললেন, বাবা কেন পাগলামি করছো? নিহা তো তোমার বন্ধু, তাই না? আর নিহার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। নিহার মায়ের কথা শুনে নিহার বাবা ধমকে উঠে বললেন,
তুমি এত কোমল সুরে ছেলেটার সাথে কথা বলছো কেন? শান্ত সেদিকে পাত্তা দিল না। সে নরম কণ্ঠে নিহার মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি, আমি সত্যি নিহাকে ভালোবাসি। নিহা আমাকে সুন্দর একটা জীবন দান করেছে। ওর জন্যই আমি সকল বাজে কাজ থেকে দূরে সরে আসতে পেরেছি। ও আমাকে শিখিয়েছে কি করে মানুষকে সম্মান দিতে হয়, কি করে মানুষের ভালোবাসা আদায় করতে হয়। যেদিন থেকে এসব শিখেছিলাম সেদিন থেকে ও আমার ভালো বন্ধু হয়ে গেল। ঠিক কবে আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি বুঝে উঠতে পারিনি। আর যখন বুঝলাম তখন দেরি হয়ে গিয়েছে। নিহাকে জানানোর সুযোগটা অবধি পেলাম না। প্লিজ আন্টি, বোঝার চেষ্টা করুন। নিহাকে আমার খুবই প্রয়োজন। কিন্তু আপনাকে আমার প্রয়োজন নেই। দোতলা থেকে নামতে নামতে নিহা কঠোর কণ্ঠে জবাবটা দিল। শান্ত সিঁড়ির দিকে তাকালে দেখতে পেল নিহা সিঁড়ি ভেঙে নামছে, তার পিছু মারিয়া নামছে। নিহা শান্তর মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, কেন এসেছেন আপনি? তোমাকে বিয়ে করতে। কাট কাট গলায় জবাব দিল। নিহা বলল, কিন্তু আমি তো চাই না আপনাকে বিয়ে করতে। আমি এখন অন্য কারোর বাগদত্তা, অন্য কারোর আমার নয়। আমি তার আমানত খেয়ানত করতে পারি না। নিশ্চয়ই চলে যান আপনি। যাবো তো, তোমাকে নিয়ে যাব। আমি যাব না আপনার সাথে। ভালোবাসো না আমায়? জানি না। জানা লাগবে না, বিয়ের পর জানলেই হবে। বললাম তো আমি আপনাকে বিয়ে করব না। শান্ত বলল, তুমি করবে, তোমার বাপও করবে। এই কথা শুনে নাজির সাহেব খুক খুক করে কেসে উঠলেন। শান্ত বলল, না না, মানে তুমি করবে আর তোমার বাবা নিজে হাতে আমার হাতে তোমাকে তুলে দিবে। নাজির সাহেব বলে উঠলেন, মগের মুলুক নাকি? আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। শান্ত আস্তে করে বলল, বিয়ে ঠিক হচ্ছে মাই ফুট। ওই শালা এখনো ফোন দিয়ে বিয়ে ভাঙার কথা বলছে না কেন? শান্তর আস্তে করে বলা কথাটি নিহার কর্ণগোচর হয়ে গেল। তার ভ্রু কুঞ্চন হয়ে গেল। কিছু বলতে যাবে এমন সময় নিহার বাবাকে পাত্রপক্ষ কল দিল আর জানালেন তারা এখানে ছেলে বিয়ে দিবে না, বিয়ে ভাঙার কথা বলে দিলেন। শান্ত খুশি মনে যে নাজির সাহেবের উদ্দেশ্যে বলল, এবার নিশ্চয়ই আপনার সমস্যা নেই আমাকে মেনে নিতে, রাইট? নাজির সাহেব বললেন, কখনো না। আমার মেয়েকে প্রয়োজনে সারা জীবন আমার কাছে রেখে দিব, তবু তোমার কাছে আমি বিয়ে দেব না। নিহা শান্তর উদ্দেশ্যে বলল, আমিও আপনাকে বিয়ে করব না। শান্ত আস্তে করে বলল, বাপ বেটি দুইটা হিটলারের হিটলার। শান্ত নাজমুল আর মারিয়ার উদ্দেশ্যে বলল, ভাইয়া ভাবি, আপনারা প্লিজ ওনাকে রাজি করান, আর নিহাকে আমি দেখছি। শান্ত হাত ধরে জোর করে নিহাকে উপরে নিয়ে গেল। এদিকে নিহার বাবা নাজমুলকে বলল, ওকে আটকাও। নাজমুল বলল, বাবা তুমি একটু শান্ত হয়ে বসো, আমার কথা শোনো প্লিজ বাবা, আমি রিকোয়েস্ট করছি। ছেলের কথায় তিনি সোফায় বসলেন। ওইদিকে শান্ত নিহাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে বলল, কি সমস্যা তোর? ভাব বেড়ে গেছে? নিহার রাগে অভিমানে অন্যদিকে ফিরে রইল, যে কোনো সময় কান্না করে দিতে পারে। শান্ত বলল, এই আমার দিকে তাকা, তাকা বলছি। খুব তো বলতিস শান্ত ভাই ভালোবাসি, তাহলে এখন যখন আমি ভালোবাসা নিয়ে এলাম তখন কেন ফিরিয়ে দিচ্ছিস? নিহা এবার শান্তর দিকে তাকালো। শান্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে হাতের আঙ্গুলের আংটিটা দেখিয়ে বলল, এতই যখন ভালোবাসেন তাহলে আমার হাতে অন্য পুরুষ রিং পরিয়ে গেল কেন? কেন অন্য পুরুষের বাগদত্তা হতে হলো? কান্না করে বলল, জানেন এই রিংটা পরার আগ অব্দিও আমি আশা নিয়ে বসেছিলাম আপনি আসবেন, সবটা আটকে দিবেন। অথচ আমার ভাবনা ভুল হলো, হেরে গেলাম আমি, সাথে হেরে গেল আমার ভালোবাসাও। পরাজয় গ্রহণ করে অন্য কারোর বাগদত্তা হয়ে গেলাম। শান্ত ধমকে উঠে বলল, এই একদম চুপ। কি তখন থেকে অন্য কারোর বাগদত্তা বলছো? ভুলে গিয়েছো কিছুক্ষণ আগেই তোমার বিয়ে আমি ভেঙে দিয়েছি? তুমি এখন আর অন্য কারোর নয়, শুধুই আমার। কথাটা বলতে বলতে পকেট থেকে সেই রুমালটা বের করলো, যেটা কিনা কোনো একদিন নিহা তার হাতে পেঁচে দিয়েছিল। নিহা সেই রুমালটা দেখে বলল, এটা আপনার কাছে? আপনি না এটা ফেলে দিয়েছিলেন? শান্ত ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ফেলিনি, বরং যত্ন করে সবসময় এই রুমালটা নিজের কাছে রেখেছি। তাহলে মিথ্যে কেন বলেছিলেন? কারণ রুমালটা তোমাকে ফেরত দিতে চাইছিলাম না। কেন? এই প্রথমবারই কেউ আমার হাতে এত যত্ন করে আমার ক্ষত হাতে রুমালটা পেঁচিয়ে দিল। যেখানে শান্ত থেকে সবাই দূরে দূরে থাকতো, শান্তর ক্ষত কেউ দেখতো না, সেখানে প্রথমবারের মতো কোনো মেয়ে আমার ক্ষততে নিজের কষ্ট পেল। আমার কষ্ট কমাতে নিজের প্রিয় রুমালটা দিয়ে আমার হাতে পেঁচিয়ে দিতে দুবার ভাবলো না। আবার বলল ডাক্তার দেখিয়ে নিতে, যাতে ক্ষতটা সেরে যায়। আমার জন্য এতটা মায়া করলো,
তাই তার দেওয়া এই জিনিসটা আমি আমার কাছে রেখে দিলাম। আর তোমাকে বললে তুমি রুমালটা চাইতে, আমি ফেরত দিতাম না। তুমি উল্টোপাল্টা ভেবে নিতে, ভাবতে আমি বোধহয় তোমাকে পছন্দ করি, কিন্তু সত্যি বলতে তখন এমন কিছু জন্মায়নি। নিহা শান্তর দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে বলল, তাহলে কবে জন্মেছে? যেদিন তুমি প্রথমবারের মতো আমার সামনে শাড়ি পরে এসেছিলে ক্যান্টনমেন্টে ঘুরতে যাওয়ার দিনটা, সেই দিনই তোমাকে আমার বেশ মনে ধরেছিল। এর আগে তোমাকে আমি বন্ধু নজরে দেখতাম, কিন্তু সেদিন বারবার চেয়েও আমি আমার নজর তোমার থেকে সরাতে পারছিলাম না। সেই দিনই ভালো লাগা কাজ করছিল, আর ধীরে ধীরে তা ভালোবাসায় রূপ নিয়েছে। তাহলে আমাকে জানালেন না কেন? জানানোর আগে তো বিয়ের খবর নিয়ে আমার সামনে হাজির হয়েছিল। তাহলে আটকালেন না কেন? আটকিয়ে তখন কি হতো, পরিস্থিতি সামাল দিতে পারতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল, হুট করে ওই খবরটা পেয়ে আমি সিদ্ধান্ত নিতে ভুগছিলাম। কি করবো না করবো কিছু মাথায় আসছিল না। গতকালও তো আসেননি। গতকাল তো ওই ছেলের সকল খোঁজ খবর বের করতে ব্যস্ত ছিলাম। ইনফরমেশন পেয়ে কি করলেন? বিয়ে ভেঙে দিলেন? শান্ত মাথা চুলকালো, বলল, হ্যাঁ, যা ভয় দেখিয়েছি না, মনে হয় না এরপর থেকে সহজে বিয়ের পাত্রী দেখতে নামবে। হ্যাঁ। থেমে বলল, যাই হোক, আর কোনো প্রশ্ন নয়, রাজি হয়ে যাও। বিয়ে করতে এসেছি তোমায়, এখনো কি রাজি হবে না? নিহা বলল, না, যতটা কষ্ট দিয়েছেন আমাকে তার 1 ভাগ কষ্ট আপনাকে অনুভব করাই আগে, তারপর ভাবা যাবে। হ্যাঁ, আসছে আমাকে কষ্ট অনুভব করাতে। হ্যাঁ, রাজি হলে হও, না হলে নাই। তোকে আমি আজই বিয়ে করব। থ্রেট দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। তোর কোনো সমস্যা? তুই তোকারি করছেন কেন? তুই না আমার বন্ধু, বন্ধুকে তুই তোকারি করবো না তো কি করব? আর বয়সও তো ছোট। নিহার ভ্রু গুটিয়ে তাকিয়ে রইল। শান্ত নিহার দিকে এগিয়ে নিজেদের মাঝের দূরত্ব গুছিয়ে নিল। এরপর নিহার দিকে তাকিয়ে ঘুর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি নিহা। তুমি সত্যি প্রমাণ করে দিলে ভালোবাসা সঠিক হলে পূর্ণতা নিশ্চিত। রোদেলা নিহাদের বাসা থেকে বের হওয়ার সময় কর্নেল ওসমানের সাথে ফোনে যোগাযোগ করে এসেছে, যাতে ক্যান্টনমেন্টের ভিতরে আসতে সমস্যা না হয়। তিনি আগে থেকে অনুমতির ব্যবস্থা করে রেখেছেন, তাই রোদেলারও ভেতরে আসতে সমস্যা হলো না। রোদেলা এসে ঘুরে ঘুরে ক্যান্টনমেন্টটা দেখছে, তার চোখ ঝাপসা হয়ে আসছে, বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। রোদেলা হেঁটে হেঁটে ওদের কোয়ার্টারটার কাছে এলো, সিঁড়ি ভেঙে উপরে চলে এসেছে। রুমটা এখন তালাবদ্ধ আছে, তাই ভেতরে ঢুকতে পারলো না। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রুহানকে বলল, দেখেছো বাবা, এই রুমটাতে আমি আর তোমার বাবা থাকতাম। তোমাকেও নিয়ে থাকার কথা ছিল, কিন্তু সে ভাগ্য তো আর হলো না। কথাটি বলে রোদেলার বুক ফুরে দীর্ঘ একটা শ্বাস বের হয়ে এলো। তালাবদ্ধ দরজাটার দিকে কিছু পল চেয়ে থেকে নেমে এলো। অতঃপর পদ্মবিলের সে জলাশয়ের কাছে গেল, সেখানে যেয়ে ছেলেকে নিয়ে বসলো আর পুরনো স্মৃতিতে ডুব দিতে লাগলো। এখানে সে প্রথমবারের মতো তাহসিনকে ভালোবাসার স্বীকারোক্তি দিয়েছিল। এই স্থানটাতেই দাঁড়িয়ে বলেছিল, শুনছেন, আমি আপনাকে বড্ড ভালোবাসি। এই জায়গাটি তাদের কত মধুময় স্মৃতির সাক্ষী আছে, কত শত সময় যে এখানটায় কেটেছে, কত ভালো মুহূর্ত যে এই জায়গাটাতে কেটেছে তা বলার বাহিরে। আজ সবই স্মৃতি। শান্ত নিহাকে নিয়ে উপরে যাওয়ার পর নাজমুল তার বাবাকে বলল, বাবা, শান্তকে মেনে নাও না। দেখো, শান্তকে নিয়া ভালোবাসে। তোমার উচিত নিয়ার ভালোবাসাকে সম্মান জানানোর। নাজির সাহেব বললেন, কিসের সম্মান? হ্যাঁ, এই বেটা বেয়াদব ছেলেটাকে আমি কিছুতেই মেনে নিব না। তার উপরে ছেলে বেকার। মারিয়া বলল, বাবা শান্ত, ভাইয়া তো এখনো স্টুডেন্ট, পড়াশোনা শেষ হলে নিশ্চয়ই তিনি কাজ করবেন। অতদে আমার মেয়ে কি করে থাকবে? আমার মেয়ের খরচ বহন করার ক্ষমতা ওই ছেলের আছে নাকি? আর ওই ছেলের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানি না। আচার আচরণ দেখে তো মনে হচ্ছে বস্তি কোথাও থাকে। ওই ছেলের সাথে কিছুতেই আমার মেয়েকে বিয়ে দেব না, এটাই শেষ কথা। নাজমুল বাবার সামনে হাঁটু মুড়ে বসে সযত্নে বাবার হাতটা নিজের 2 হাতের ভাঁজে নিল। অতঃপর মোলায়েম কণ্ঠে বলল, বাবা, তোমার মনে আছে ছোট্টবেলায় যখন আমরা 2 ভাই বোন কোনো খেলনার জন্য বায়না ধরতাম, তখন তুমি এই খেলনাটা আমাদের সামনে এনে হাজির করতে, যাতে ওই খেলনা না পাওয়ার জন্য আমাদের মনের আক্ষেপ তৈরি না হয়। শুধুই কি খেলনা, ছোট থেকে এই বয়স অবধি যখন যেটা চেয়েছি সেটাই তুমি আমাদেরকে দিয়েছ, যেন আমরা না পাওয়ার দহনে আক্ষেপ না করি।
আমাদের কষ্ট তুমি সহ্য করতে পারো না। আচ্ছা বাবা, তুমি বলো, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তো তাকে পাওয়ার আশায় স্বপ্ন বুনি, আর যখন বুঝতে পারি তাকে পাওয়ার হবে না তখন বুকের মাঝে হারানোর যে ব্যথাটা ওঠে না, সেটা ওই খেলনার বলো আর যাই বলো ওইগুলো থেকে 1000 গুণ বেশি কষ্টদায়ক হয়। খেলনা না পাওয়া তো সামান্য কষ্ট সহ্য করতে পারবে না বলে বায়না করা সব কিছু সামনে এনে দিতে, তাহলে এখন ভালোবাসার মানুষটাকে নিজের করে না পাওয়া তো তার থেকেও বেশি কষ্টের। সে কষ্ট কি সহ্য করবে বলো না বাবা? থেমে বাবা, তোমার মনে আছে আমি যখন মারিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলাম তখন কিন্তু আমিও বেকার ছিলাম। মারিয়ার বাবা যখন বেকার ছেলের হাতে মেয়েকে দিতে নারাজ ছিলেন তখন তুমি এত সুন্দর করে ওনাকে বুঝিয়ে রাজি করিয়েছ। আর আজ দেখে আমি কত ভালো একটা জব করি। এই বেকারত্বের জন্য যদি প্রিয় মানুষটাকে হারাতে হয় তবে এই কষ্ট সারা জীবন তরপে বেড়ায়। বাবা, আমি কষ্ট পাবো ভেবে তুমি নিজের মারিয়ার বাবার সাথে কথা বলে আমাদের দুইজনের বিয়ে দিয়েছ, তাহলে আমার বোনটাও তো সেই একই কষ্ট পাবে, বরং আমার বোনটা আরও বেশি পাবে। আমি কষ্ট সহ্য করার ক্ষমতা রাখলেও সেই কিন্তু তা পারে না, সে অল্পতেই ভেঙে পড়ে, সেটা তো তুমি জানো। তাহলে তার কষ্ট কি করে সহ্য করবে? বাবা, মেনে নাও না, সম্পর্ক কি আর এত কিছু ভেবে হয়? আর আমার বিশ্বাস শান্ত যেমনই হোক না কেন নিয়াকে সে যথেষ্ট ভালো রাখবে। সে ছেলে এতটাই সাহসের সাথে সকলের সামনে এসে বুক ফুলিয়ে নিজের ভালোবাসার কথা জানাতে পারে, সে ছেলে আর যাই করুক ঠকানোর ব্যক্তি না। এভাবে অনেক বুঝিয়ে নাজমুল তার বাবাকে রাজি করে ফেলে। নাজমুলের বাবা শান্তর পরিবারের সাথে কথা বলতে চান। শান্ত আর নিহাকে হল রুমে ডেকে আনা হলো। নাজমুল বলল, তো তোমার বাবার ফোন নাম্বারটা দাও, আমার বাবা তোমাদের ব্যাপারে কথা বলবেন। শান্ত বলল, আমার বাবা আসছেন, আমি একটু আগেই ফোন করে বলেছি কাজে নিয়ে আসতে, তিনি এই তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। নাজির সাহেব বললেন, কাজে নিয়ে আসছে মানে? শান্ত লাজুক হেসে বলল, কাজীকে কেন আনা হয়? বিয়ে পড়াতে আসছেন, বলেছি না আমি আমার বউকে সাথে নিয়ে ফিরবো। নাজির সাহেব বললেন, তুমি বললেই হবে নাকি? আমার মেয়েকে আমি এভাবে বিয়ে দেব না। আমার অনেক রিলেটিভ আছে, সবাইকে দাওয়াত করে ধুমধাম আয়োজন করে বিয়ে দেব। কিন্তু শ্বশুর আব্বু, আমি তো এভাবে এখন বিয়ে করব না। কাজী আসবেন, বিয়ে পড়াবেন, এরপর আমি আমার বউকে সাথে নিয়ে যাব। আপনাকে বিশ্বাস নেই, দেখা যাবে আমার বউকে রেখে যাব, আপনি সেই সুযোগে অন্য কারোর সাথে আমার বউকে বিয়ে দিয়ে দেবেন। সেই রিস্ক আমি নেব না, সচেতন স্বামী কি না? নাজির সাহেব খিটমিট করে নাজমুলের উদ্দেশ্যে বললেন, নাজমুল, এই ছেলে সব কি বলছে? এই ছেলের মুখ লাগাতে বলো। শান্ত বলল, আমি কি গরু নাকি যে মুখে লাগাম লাগাবো? খিটমিট করলেন, তবে কিছু বললেন না। শান্ত বলল, আমি চাচ্ছি না এখন বিয়ের কোনো অনুষ্ঠান করতে, কারণ এখন ধুমধাম করে অনুষ্ঠান করার মতো সামর্থ্য আমার নেই। আর আমি চাচ্ছি না বাবার টাকায় এত ধুমধাম করে অনুষ্ঠান করতে, কারণ বাবার টাকায় ফুটানি দেখার মতো ছেলে আমি না। যখন আমি প্রতিষ্ঠিত হব তখন না হয় অনুষ্ঠান করব, তাই এখন ঘরোয়াভাবে বিয়ে করতে চাই, এতে নেহার কোনো আপত্তি নেই, আর আশা করি আপনাদের কোনো আপত্তি থাকবে না। নাজমুল নাজির সাহেবের উদ্দেশ্যে বলল, বাবা, রাজি হয়ে যাও, ওরা যেহেতু এভাবে চাইছে তাহলে এভাবেই বিয়েটা হোক। নাজির সাহেব নিঃশব্দে মাথা নাড়লেন। এদিকে নিহা, মারিয়া আর নিহার মা চুপচাপ দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলেন। কিছুক্ষণের মধ্যেই শান্তর বাবা কাজীকে নিয়ে হাজির হন। শান্তর বাবাকে দেখে নাজিব সাহেবের মুখ হা হয়ে যায়। শান্তর বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী, সেই সুবাদে নাজির সাহেব খুব ভালো করে চিনেন। এমন একজন ব্যক্তির ঘরে এমন বেপরোয়া পুত্র কিভাবে হয়েছে তা ভেবে কপালে হাত। নাজির সাহেব এতক্ষণ মন থেকে নারাজ থাকলেও শান্তর বাবাকে দেখে এবার মন থেকে খুশি। শান্তর বাবা বেশ ভালো মানুষ, নিহা নিশ্চয়ই খুব ভালো থাকবে। এবার তিনি নিশ্চিন্ত। প্রায় অনেকটা সময় রোদেলা পদ্ম বিলের বাঁধানো ঘাটে সময় কাটিয়েছে। অতঃপর রুহানকে নিয়ে উঠে চলে এসেছে। তার এখন ফিরতে হবে। ফেরার আগে কর্নেলের সাথে একবার দেখা করে যাবে। অনেকটা সময় হয়েছে এখানে এসেছে।
রোদেলা শেষবারের মতো কোয়ার্টারের বিল্ডিংটার দোতলায় চোখ বোলালো। আবার কবে আসা হবে জানা নেই, আর কেনই বা আসবে? তার মাহমুদ সাহেব তো নেই, সে তো ফিরে এলো না, তাহলে কার জন্যই বা আসবে? রোদেলা অনেকটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল। কোলে ছোট্ট রুহান অন্যমনস্ক থাকা এলোমেলো ভাবে পা ফেলছিল, যার দরুন হুচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছে। সে নিজেকে সামলে নিল। হঠাৎ ঝাঁকে খেয়ে ছোট্ট রুহান কেঁদে উঠল। রুহানকে রোদেলা শক্ত করে বুকে চেপে ধরল। আর একটু হলেই সে রুহানকে নিয়ে পড়ে যেত। ভাগ্যিস নিজেকে সামলে নিয়েছিল। রোদেলা রুহানের কপালে গালে চুমু দিয়ে রুহানের কান্না থামানোর চেষ্টা করলো। এমন সময় এই পাশ থেকে গামগামের স্বরের একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।